লজিস্টিক গুলো আছে, এইগুলো কোনো না কোনো পার্ট। যেমন মনে করেন আপনি কম্পিউটার মাধ্যমে মানে প্র্যাকটিস করে সফটওয়্যারে ঢুকে এই কাজগুলো করতে পারেন। তার মানে কম্পিউটার হচ্ছে এখানে একটা ইকুইপমেন্ট বা উপাদান। কিন্তু অপরাধটা হবে কিসের মাধ্যমে? সফটওয়্যার মাধ্যমে। মোবাইল ফোন আছে, মোবাইল ফোন চাপ দিয়ে আপনি বিভিন্ন অপশনে গিয়ে কাজটা করতে পারেন। আবার বিভিন্ন মডেম ব্যবহার হয়, সফটওয়্যার ব্যবহার হয়, ক্যামেরা ব্যবহার হয়। যেমন ধরেন ক্যামেরা, আপনি গোপন ক্যামেরা সেট আপ দিয়ে ধারণ করে ভিডিও ধারণ করে ফেললেন। এই যে একজন অশ্লীল ভিডিও গোপনে ধারণ করে তারপরে এটা আপনি দেখলেন বা সরিয়ে দিলেন, এটাই অপরাধটা সাইবারের মাধ্যমে হলো। আপনি যদি সরাসরি কোনো আহ, মেয়ের অন্দরমহলে ঢুকে যদি তার গোপন দৃশ্য দেখেন বা এগুলো করেন, সেটা কিন্তু ম্যানুয়ালি। আর এটা যদি আপনি ক্যামেরায় ধারণ করেন, তো এই ক্যামেরায় তো একটা প্রযুক্তির মাধ্যমে ধারণ হচ্ছে। এই অপরাধগুলো সাইবার অপরাধ। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে অপরাধগুলোই এখানে, হয়তো সব অপরাধ নাও থাকতে পারে এই আইনে, হয়তো এই আইনের বাইরেও আরো অনেক অপরাধ থাকতে পারে। তো ফাইনালি কথা হলো, যে অপরাধগুলো শুধুমাত্র সাইবার কেন্দ্রিক হয়, সাইবার, হ্যাঁ, দিদার বলেন। অর্থাৎ তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে যে অপরাধগুলো করা হয় সেইগুলোর অপরাধের কথাই বলছে এই সাইবার সুরক্ষা আইনে। আমরা আইনটা অলরেডি 9 11 ধারা পর্যন্ত পড়েছিলাম, এরপর থেকে আমরা কন্টিনিউ করবো। হ্যাঁ, হ্যাঁ, দিদার বলেন। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। স্যার, ওই যে একটা বিষয় জানার ছিল যে আহ, যখন আমরা পরীক্ষা দিতে যাবো, যে পুস্তক সহজেই পরীক্ষাটা আছে স্যার, ওই পরীক্ষায় কি স্যার আমরা ওই যে ফাইলটা আমাদেরকে দিছেন ওইটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারবো? এখন একটু সমস্যা আছে, এগুলো তো অ্যাকসেপ্টেড না। এইগুলো কিন্তু পিডিএফটা দেখে আমি ক্লাস শেষে দিয়ে দিব, সমস্যা নেই। এইগুলো তো আমার মনে হয় না এটা, তবে গেজেট তো, গেজেটটা আপনি ফরওয়ার্ডলি নিতে পারেন। আমার মনে হয় দিবে না। আবার না দিলেও সমস্যা, কেননা অলরেডি এই লাস্ট মান্থে গিয়ে এই গেজেটটা প্রকাশ হলো। আর 2025 সালের যে বইগুলো আছে সেগুলো কিন্তু অনেক আগে পাবলিশ হয়ে গেছে, সেখানে কিন্তু এগুলো ইনক্লুড নাই। এগুলো কিন্তু ইনক্লুড নাই। তাহলে এই বইটার থেকে আপনার উইথ বুকে গিয়ে এখানে হেল্প পাচ্ছেন না। কারণ বাজারে তো বই অলরেডি আর 2 মাস বা 3 মাস আগেই বের হয়েছে। তাহলে এটা কিন্তু নাই। সেক্ষেত্রে আমার মনে হয় যে, যদি ভালো হয়, যারা আমরা পরীক্ষা দিব, উইথ পরীক্ষা দিব, উইথ বুক, এই আইনের যদি আলাদা বই থাকে সেটা নিলে ভালো হয়। অথবা এটা আপনি নিয়ে যেতে পারেন, কর্তৃপক্ষ যদি সুযোগ দেয়। তবে এ ধরনের নির্দেশনা কিন্তু অবশ্যই দেওয়ার কথা না। কারণ কোন বই অ্যালাউড সেটা কিন্তু পরীক্ষার আগে একটা বিজ্ঞাপন দিয়ে দিবে। আর যদি গেজেট দেয়, ওই গেজেটটাই নেবেন, যে অন্য কারো নোট মোট দেওয়া দরকার নেই। গেজেটের বিশেষ করে প্রথম পাতা, এই গেজেটের প্রথম পাতাটা অবশ্যই আহ, যাতে দৃশ্যমান থাকে এরকম সাথে রাখবেন। তারপরে পরিস্থিতি বুঝে চেষ্টা করবেন আর কি। ধন্যবাদ। আমাদের আলোচনা করব আমরা সাইবার সুরক্ষা আইনে, যেটা আমরা গতকালকে শুরু করেছিলাম। 11 ধারা পর্যন্ত পড়েছি। সাইবার সুরক্ষা আইন হচ্ছে 25 নম্বর অধ্যাদেশ, 2025-এর 21শে মে এই আইনের গেজেট প্রকাশের মাধ্যম দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। 2 ধারায় সাইবার সুরক্ষা আইনের সব সংজ্ঞার কথা বলা আছে। 3 ধারায় বলা আছে আইনের প্রয়োগ। 4 ধারায় অতিরাষ্ট্রিক। অতিরাষ্ট্রিক কি সেই সম্পর্কে কালকে আমরা একটু আলোচনা করেছিলাম। অতিরাষ্ট্রিক সম্পর্কে বিভিন্ন আইনে ব্যাখ্যা দেওয়া আছে। একই কথাই বলা আছে সব জায়গায়, শুধুমাত্র এক এক ধরনের আইনে এক এক ধরনের অপরাধগুলোর কথা বলছে। যেমন আপনি বিদেশে বসে যদি মানুষ পাচার করেন বা বিদেশে বসে মানব পাচারের ব্যবসা করেন, তাহলে সেটা কিন্তু মানব পাচার আইনের অতিরাষ্ট্রিক। এখন মনে করেন করিম নামক ব্যক্তি মালয়েশিয়া অবস্থান করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পাচার করে নিয়ে গেলেন। তাহলে এই করিম নামক ব্যক্তি বাংলাদেশের নাগরিক, তার বিচারিক প্রক্রিয়া কি? বাংলাদেশ সরকার বিচার করতে পারবে কিনা, এই প্রশ্ন আসলো। এখন আপনি এটা আপনি ধরতে পেরেছেন এটা অতিরাষ্ট্রিক, যেহেতু
করিম বাংলাদেশের নাগরিক বিদেশে আছে, কোন কোন ধারায় ইমপ্লিমেন্ট করবেন, কোন কোন ধারা আপনি উপস্থাপন দিবেন। এখন আপনি অতিরাষ্ট্রীয়ের অনেক অনেক আইন আছে, অনেক ধারা আছে। এখানে মানব পাচার দিবেন, নাকি সাইবার সুরক্ষা 4 ধারা দিবেন, নাকি অন্য আরো অনেক যেগুলো আছে সেগুলো দিবেন? না, মানব পাচার যেহেতু এই অপরাধটা সাইবারের মাধ্যমে হয়েছে, তাহলে প্রথম যে ধারাটা দিবেন, আপনি খাতায় প্রথম প্যারাটা যেটা লিখবেন এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এক্সামিনার এটাকে বেশি ফোকাস দিবে। কাজেই অনেক সময় আছে না যে হাতে রাখি একটু পরে লিখি, আগে খাতাটা গুছিয়ে নেই, এরকম কিন্তু অনেকের চিন্তাধারা থাকে। এখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনাকে প্রথমেই যেটা উপস্থাপন করবেন যাতে এক্সামিনার সন্তুষ্ট হয়, এক্সামিনার যা চেয়েছে সেটা যদি আপনি প্রথম প্যারাতেই উপস্থাপন করতে পারেন, তাহলে দেখবেন ওই প্রথম প্যারা লেখা ভালো আছে, কাটাকাটি হয় নাই, ধারা ঠিক আছে, এরপর আরো 2 প্যারা লিখছেন, কিন্তু প্রথম প্যারা পড়ার পর এক্সামিনার সন্তুষ্ট হলে সে নাম্বার দেওয়া শুরু করবে অলরেডি। তারপরে নিচের দিকটা দেখে নাম্বার দিয়ে দিবেন। আর যদি প্রথম প্যারা দেখে এক্সামিনার এক্সামিনার যেটা চেয়েছে সেটা নাই, সেকেন্ড প্যারাতেও নাই, তখন কিন্তু সে অলরেডি আপনাকে নাম্বার না দেওয়ার একটা মন মানসিকতা তৈরি করে ফেলবে। তারপরে থার্ড প্যারা থাকলেও অতটুকু গ্রহণযোগ্যতা আর পাবে না, পাইলেও আপনাকে 2 মার্ক 1 মার্ক কম দিতে পারে, কারণ ওই যে সে একটু ডিস্টার্ব ফিল করলো। এখন যদি বলেন যে আমি তো ধারা দিছি, সেটা নাম্বার দিবে কিনা তো তার ব্যাপার, তাহলে কিন্তু বিষয়টা হলো না। কারণ হলো এখানে ভালো নাম্বার পাওয়ার ব্যাপারে 2-3টা বিষয় অবশ্যই এটাকে আপনার মাথায় রাখতে হবে। এটা যেভাবেই হোক এটাই বাস্তব, এটাই সত্য যে এক্সামিনারে মনোরঞ্জন করাই ছাত্রের দায়িত্ব। অর্থাৎ আপনি তাকে যত ভালো করে উপস্থাপন করে দিতে পারবেন, সে যদি একটু স্যাটিসফাই হয়, আপনাকে এতে যদি 1/2 মার্কও বেশি দেয়, সেটা আপনার জন্য অনেক অ্যাডভান্টেজ। কাজেই আমি যে কোশ্চেনটা বললাম, আগে সাইবার সুরক্ষার 4 ধারা দিবেন, যেহেতু অপরাধটা সাইবারে হয়েছে, 4 ধারা দিবেন। এরপরে কিছু কমন ধারা দেওয়া যাবে। সেটা কোন ধারা দিবেন? অবশ্যই মানব পাচারে 5 দেওয়া যাবে না, যতই অতিরিক্ত হোক, কারণ ওটার অপরাধের প্যাটার্ন আলাদা। এরপর আপনি যেটা দিতে পারবেন সেটা হলো সিআরপিসির 188 দিতে পারবেন। সিআরপিসির 188 কেন দিবেন? কারণ প্রত্যেকটি অপরাধের বিচার করতে সিআরপিসি লাগবে। এই 2টা ধারা সাফিসিয়েন্ট, এরপর আর দেওয়ার দরকার নাই। এরপর আপনি যদি মনে করেন যে মানব পাচারে 5 দিলেন, তারপরে প্যানেল করে 3-4 দিলেন, আরো 2-একটা আইনে সাইবারের কথা অতিরেস্টিক আছে সেগুলো দিলেন, আপনি হয়তো পরে মনে করলেন যে আমি তো ভালোই দিছি, অনেক কিছু লিখছি, বাদ দেয় নেই কোনোটা, সেক্ষেত্রে দেখবেন একজন কম দিয়ে বেশি মার্ক পেয়ে গেছে আপনার সাইড। এক্স্যাক্টলি যেটা সেটা দেওয়াটাই ইম্পর্টেন্ট। 5 ধারা বলছে এজেন্সি গঠন। এজেন্সি হলো এই আইনকে সুরক্ষা দেওয়া, এই আইন না, সাইবারকে সুরক্ষা দেওয়া। সাইবার মানে আপনি অফিসিয়াল কাজ কাম করবেন, অফিসে বসবেন, আমি কম্পিউটারে কাজ করতেছি, আপনাদের ক্লাস নিচ্ছি, আমি নেট কিনছি, নেট কিনে ক্লাস নিচ্ছি, সফটওয়্যার কেনা আছে, জুম কেনা আছে, ক্লাস নিচ্ছি। এখন এই সার্ভিস আমাকে কে দিচ্ছে? সরকার দিচ্ছে, বিটিআরসি দিচ্ছে এই সার্ভিস আমাকে, আমার এই দেশকে সার্ভিস দিচ্ছে, বিনিময়ে আমি কি দিচ্ছি? আমি বিনিময়ে অর্থ দিচ্ছি। এখন আমি যাতে ক্লাসটা ভালো করে নিতে পারি, আমি যাতে এই নেটওয়ার্কিং ভালো ব্যবহার করতে পারি, সেটা কিন্তু আলটিমেটলি সরকারের দেখার দায়িত্ব। এটা ভালো রাখা সরকারের দেখার দায়িত্ব। সেই দৃষ্টিকোণ থেকে এই যে সাইবার যেটা এজেন্সি গঠন, এই এজেন্সির কাজই হলো এই নেটওয়ার্কিং সিস্টেমটা, এই প্রযুক্তিটা যাতে দেশ এবং দেশের জনগণের উপকারে আসে এবং কল্যাণে আসে, কোনো প্রকার প্রতিবন্ধকতা না হয়, এই উদ্দেশ্যে এজেন্সি গঠন করা হয়েছে। যেমন যদি আমি বলি, পুলিশকে কেন গঠন করা হয়েছে? পুলিশকে গঠন করা হয়েছে দেশের নাগরিক যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশে একটা শান্তিময় পরিবেশ থাকে, দেশের মধ্যে বিশৃঙ্খলতা দূর হয়, এই উদ্দেশ্যে পুলিশকে তৈরি করা হয়েছে। তেমনি এই সাইবারকে সুরক্ষা করার জন্য এই সাইবার এজেন্সি গঠন করা হয়েছে। 5 ধারা। এর মূল কার্যালয় থাকবে ঢাকা, শাখা কার্যালয় ঢাকা বেড়ে থাকতে পারে। এরপরে 6 ধারা মহাপরিচালক নিয়োগ, 7 ধারা জনবল নিয়োগ, 8 ধারায় ব্লক বা অপসারণ। ব্লক বা অপসারণ কি একটু আপনাদের কাছ থেকে শুনে তারপর আমরা আবার
সামনের দিকে যাব। ইন্দ্রজিৎ দা বলেন, ইন্দ্রজিৎ দাদা, হ্যাঁ ইন্দ্রজিৎ দাদা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ব্লক বা অপসারণ আর দ্বারা, এই ব্লক বা অপসারণ কোন বিষয়গুলো ব্লক বা অপসারণ করা হবে? এই ব্লক বা অপসারণ করলে সাইবার সুরক্ষার কি উপকারটা হবে বা কাজটা কি? বলবো অবস্থান করতে গেলে স্যার প্রথম 8-এর 1 ধারায় আছে মহাপরিচালককে জানাইতে হবে স্যার, সাইবার অপরাধ যদি আমি হয়ে কিন্তু থাকে স্যার। করি নেই, আপনি জানাবেন কাকে জানাবেন সেটা আপনার ব্যাপার, বা ধারায় লেখা আছে সেই ধারা অনুযায়ী জানাবেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি ব্লক বা অপসারণ কেন করা হয়, কি উদ্দেশ্যে, কোনগুলো ব্লক অপসারণ করা হয়, ব্লক বা অপসারণ করার উদ্দেশ্য কি, কাজটা কি, কেন এটা করা হবে? স্যার লিখে তো বুঝতে পারছিলাম না বিস্তারিত। তাহলে তাহলে দেখছেন এইগুলো সমস্যা আমাদের, এগুলো আমাদের সমস্যা। আমি কিন্তু বারবার বলি আপনাকে অ্যাকনলেজ বৃদ্ধি করতে হবে। আর দ্বারা কি আছে, এটা যে আমি পড়লাম যে মহাপরিচালক যদি জানে তিনি এটা বিটিআরসি কে জানাবেন, পুলিশ জানলে বিটিআরসি কে জানাবেন, মহাপরিচালকের মাধ্যমে সরকার ইনক্লুড করবেন। কিন্তু ব্লক প্রশাসনে কি করবেন সেটাই তো আমি বুঝলাম না। আমি প্রশ্নের খাতায় লিখবোটা কি, মুখস্থ লিখবো? তাহলে সেই এই জন্য বলি যে ধারাকে আগে মর্ম কথা বুঝতে হবে, কোন ধারা কেন লিখছে। আচ্ছা, আপনাদের যে আরেকজন বন্ধুকে শুনি, আমার মনে হয় ও শোনার পরে ওর মাথায় চলে আসবে, হয়তো এখন উপস্থাপন করে পারতেছে না, কিছুক্ষণ পরে হয়তো বুঝতে পারবে জিনিসটা। আচ্ছা। হ্যাঁ শাকিল বলেন, শাকিল। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কোনো তথ্যপত্র যেগুলো সাইবার নিরাপত্তা এবং দেশের জন্য ক্ষতিকর, সেগুলোই মূলত ব্লক বা অপসারণ করার জন্য আর কি স্যার। আচ্ছা, ভেরি গুড। তার মানে যেগুলো ডিজিটাল ডিভাইসে যে অপশনগুলো আছে যেগুলো ক্ষতি করবে মানুষের, জনগণের ক্ষতি করবে, রাষ্ট্রের ক্ষতি করবে, এইগুলো ব্লক মানে বন্ধ করে দেওয়া, যাতে ক্ষতিটা করতে না পারে, এই হলো এই ধারার উদ্দেশ্য। এখন এটা জানলে কাকের মাধ্যমে ক্ষতি এগুলো রিমুভ করা যাবে সেগুলো ধারায় বলা আছে। এরপর আসেন 9 ধারা, ইমার্জেন্সি রেসপন্স টিম। আচ্ছা শাহিন বলেন, শাহিন, শাহিন আলম, শাহিন আলম, শাহিন আলম বলেন দেখি। শাহিন শুনতেছেন? আনমিউট হন, হ্যাঁ। আর একটা চাপ দেন নিচে, মোবাইলের নিচে দেখেন আক্স টু আনমিউট লেখা আছে, ওখানে একটা চাপ দেন। হুম, এবার কথা বলেন। প্রশ্ন হলো এমার্জেন্সি রেসপন্স টিম, এমার্জেন্সি রেসপন্স টিম গঠন করার উদ্দেশ্য কি, তারা কি কাজ করবে? এমার্জেন্সি রেসপন্স টিমটা কি? এটা কি ফুটবল খেলার টিম, নাকি ক্রিকেট খেলার টিম, নাকি প্রেস ক্লাবের ডিউটি করা টিম, কোনটা? কথা বলেন, শব্দ আসে না, শব্দ আসে না। হ্যাঁ। এই সুরক্ষার জন্য সার্বক্ষণিক তদারকি করার জন্য সাইবার সুরক্ষা রাখবে, এটা সার্বক্ষণিক তদারকি করার জন্য একটা করা হবে, এটাই সেই ইমার্জেন্সি টিম। আমার মনে হয় ও বুঝতে পেরেছে যে কথাগুলো যদিও একটু কাটা কাটা আসছে, কিন্তু আমার মূল কথাটা বোঝাতে পেরেছে। আমরা একটু আরেকজনের কাছ থেকে শুনি ভালো করে, আর কি উত্তর দিবেন? বলেন, এই যে ভাই হাত তুলছিলেন, আপনার নাম লেখা নাই, কই গেল? আচ্ছা, কে বলবেন, অনেকে হাত তুলছে এখানে। আচ্ছা দিদারি বলেন, দিদার বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। ইমার্জেন্সি রেসপন্স টিমের কাজ হচ্ছে স্যার যে যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা যেরকম স্যার ওই যে আমাদের থাকে স্যার, স্ট্যান্ড বাই ফোর্স থাকে, এরকম ইমার্জেন্সি সিচুয়েশনে কোনো ধরনের কোনো ডিজিটালি কোনো হুমকি আসলে দেশের প্রতি স্যার, সেই হুমকিটা দ্রুততম সময়ের মধ্যে ওটাকে রেসপন্স করবে এবং এটাকে স্যার যতটুকু সম্ভব স্যার ই করা মানে প্রতিহত করার চেষ্টা করবে স্যার। তার মানে আমরা সবাই বুঝতে পেরেছি যে এই যে আমরা আট যারা বললাম যে ব্লক অপসারণ করা হবে, এখন ব্লক অপসারণ করা প্রয়োজন,
সেটা তাৎক্ষণিকভাবে রিমুভ করা প্রয়োজন, যতটুকু হয়েছে তার চেয়ে বৃদ্ধি যাতে না হয়। তার জন্য প্রথমে আমরা কি করব, একটা যেমন মানব পাচার আইন আমরা পড়েছি, মানব পাচার আইনে মামলা নেওয়ার সিস্টেম কিন্তু একটু ভিন্ন। যেমন সেই 19-2 বলছে যে প্রতিরোধমূলক অনুসন্ধান, মানে মামলা নেওয়ার আগে গিয়ে অনুসন্ধান করতে হবে। এই অনুসন্ধানের উদ্দেশ্য হলো যে যাতে ভিকটিমকে সেভ করা যায় বা অপরাধটা হয়েছে কিনা এটা আইডেন্টিফাই করা যায়। তেমনি এই ইমার্জেন্সি রেসপন্স টিম আগে পাঠানো হবে যাতে এটার বেশি অপরাধ ঘটতে না পারে, খুব দ্রুতই যাতে এই সাইবার অপরাধটা ফাইন্ড আউট করে সেটা দমন করা যায়। এই জন্য এটা প্রতিরোধমূলক ব্যবস্থা। ল্যাব গঠন 10, আর হচ্ছে ল্যাবের মান হচ্ছে 11। আর একটা কোশ্চেন করবো, তারপর আমরা আলোচনায় যাব। এখানে আর কি উত্তর দিবেন? তো মঞ্জুরুল ভাই বলেন তো দেখি। ওয়ালাইকুম আসসালাম। এই ল্যাব গঠন করার উদ্দেশ্য কি? কেন ল্যাব গঠন করা হবে? ল্যাব গঠন করার কাজ কি? স্যার ল্যাবে 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 তারা যদি যে তত্ত্বাবধান স্যার আছে না স্যার, ডিজিটাল যে ফরস্টেনিং যে যাদের অপরাধ যে করবে স্যার, যে অপরাধে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। অনেক যে ইয়ে আছে স্যার। অপরাধ সম্পর্কে সঠিক ধারণা নেওয়া বা গবেষণা করা, প্রকৃত অপরাধ ঘটছে কিনা এই সম্পর্কে শনাক্ত করা জন্য এই ল্যাব গঠন। আচ্ছা, আরিফ বলেন তো, আরিফ স্যার কেমন শোনা যায়? কথা কি ক্লিয়ার যাচ্ছে না কাটা কাটা স্যার আসতেছে ভালো, আপনার কাছে? আপনি কেমন শুনেন আমার কথা? ক্লিয়ার স্যার। ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে। এবার আসেন 12 ধারায় কাউন্সিল। কাউন্সিল গঠন করা হবে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে। প্রত্যেকটা একটা কাউন্সিল থাকবে। এই আইনের উদ্দেশ্য পূরণ মানে কি? মানে সাইবারকে যাতে সেভ করা যায়, সাইবার অপরাধ যাতে প্রতিহত করা যায়, সাইবারের মাধ্যমে কোনো অপরাধ না ঘটে, সেইটা পূরণকল্পে একটা কাউন্সিল গঠন করা হবে। কাউন্সিল গঠন করা হবে। এই কাউন্সিলে যারা মেম্বার থাকবেন তাদের ক্ষমতার কথা বলা আছে 14 ধারায়। আবার সভা 13 ধারায়। সভা আহ্বানের কথা বলা আছে 14 ধারায়। এগুলো একটু পরে আসি। আমরা আগে দেখব কাউন্সিল গঠনে মানে কাদের নিয়ে এই কাউন্সিলটা গঠন করা হবে। এই কাউন্সিল গঠন করা হবে, কাউন্সিলে যে ব্যক্তিগণ থাকবে তারা সবাই বিভিন্নভাবে সরকারের সাথে সম্পৃক্ত, সরকারের সাথে সম্পৃক্ত, সরকারি সংস্থার সাথে সম্পৃক্ত। তার মধ্যে একদম চিফ যিনি থাকবেন, মানে সরি চেয়ারম্যান যিনি থাকবেন, মানে সভাপতি থাকবেন যিনি, তিনি মাননীয় প্রধান উপদেষ্টা অথবা মাননীয় প্রধানমন্ত্রী পদাধিকার বলে, তিনি থাকবেন এই কাউন্সিলের চেয়ারম্যান। এরপরে মন্ত্রী থাকবেন। এরপরে 2জন মন্ত্রী আছে, বিশেষ করে 3টা মন্ত্রণালয় আছে। এক হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, এরপর আছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আইন ও বিচার সংসদ মন্ত্রণালয়। এই মন্ত্রীরাও এই আমাদের এই কাউন্সিলে থাকবেন। তার মানে আমি যদি একটু ভালো করে বলি যে মাননীয় প্রধান উপদেষ্টা অথবা মাননীয় প্রধানমন্ত্রী, দ্বিতীয়ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, তৃতীয়ত তথ্য প্রযুক্তি মন্ত্রী, চতুর্থত আইনমন্ত্রী। এরপরে আসেন সচিবের মধ্যে যিনি সর্বপ্রথম থাকবেন, বেশ অনেকগুলো সচিব থাকবে, প্রায় 9জন সচিব থাকবে এই কমিটিতে। তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মুখ্য সচিব থাকবেন। এরপরে এসে আরো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকবেন প্রথম দিকেই, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এগুলো একটু ঠিক রাখবেন, তারপরে এলোমেলো যা হয় হোক, সমস্যা নাই। প্রথমে থাকবেন কে? মাননীয় প্রধানমন্ত্রী অথবা ক্ষেত্র বিশেষে মাননীয় প্রধান উপদেষ্টা, পদাধিকার বলে চেয়ারম্যান। তারপরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী। এরপরে আইনমন্ত্রী বা আইন বিচার ও সংসদ মন্ত্রী। এই গেল।
এরপর আসবেন প্রধানমন্ত্রী, মুখ্য সচিব, তারপরে বাংলাদেশ ব্যাংক গভর্নর। এই পাঁচটা আগে ধারাবাহিকভাবে দিবেন, তারপরে যা মনে আসে তাই দিতে থাকবেন। ওখানে ক খ গ ঘ দেওয়া আছে, আপনি 1 2 3 করে দিবেন, যাতে একটাতে চেঞ্জ হলে কোনো ধারার কোনো বড় ধরনের ত্রুটি না হয়। এরপরে যে সচিব আছে, প্রায় 9 8 জন সচিব আছে। তার মধ্যে ধরেন তথ্য সচিব আছে, ডাক ও টেলিযোগাযোগ সচিব আছে, আইন সচিব আছে, পররাষ্ট্র সচিব আছে, জননিরাপত্তা সচিব আছে, সুরক্ষা সচিব আছে, আইসিটি বিষয়ে উপদেষ্টা আছে। তারপরে মাননীয় প্রধান বিচারপতি, আহ মাননীয় প্রধান প্রতিনিধি হিসেবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন। আমাদের মাননীয় আইজি মহোদয় থাকবেন। তারপরে অনেক মহাপরিচালক আছে, তারপরে বেশ কিছু মহাপরিচালক আছে। এর মধ্যে আছে হচ্ছে আপনার বিটিআরসির মহাপরিচালক, তারপর আছে এনএসআই এর মহাপরিচালক, ডিজিএফ এর মহাপরিচালক, এনবিআর এর চেয়ারম্যান, মানবাধিকার মহাপরিচালক, এরকম অনেকেই থাকবে। আর এর সদস্য সচিবের ভূমিকা পালন করবে এই এজেন্সির মহাপরিচালক, যেটা 5 ধারায় আপনি দায়িত্ব দিয়েছে, 6 ধারা তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি থাকবেন এখানকার সদস্য সচিব। ধারা কত পড়তেছি? 12। তাহলে কাউন্সিল গঠন, এই কাউন্সিলে কারা কারা থাকবে তার একটা তথ্য আমি তুলে ধরলাম, কম বেশি হতে পারে। তাহলে প্রথমেই থাকবে মাননীয় প্রধানমন্ত্রী অথবা মাননীয় প্রধান উপদেষ্টা, তারপরে মন্ত্রী থাকবেন 2 জন, তারপরে মুখ্য সচিব থাকবেন, বাংলাদেশ ব্যাংক গভর্নর থাকবেন। মন্ত্রী 2 জন খুব সহজ কথা, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী এবং আইনমন্ত্রী। তারপরে মুখ্য সচিব, তারপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এরপর আপনার মতো করে আপনি মোটামুটি লিখতে থাকবেন। ধারা কত? 12। এই কাউন্সিল যে গঠন করলেন, সেই কাউন্সিলের কাজ কি, সেই কথাগুলো কিন্তু একটু আগে আমরা বলেছিলাম। আমি একটু আরো আপনাদেরকে সুবিধার্থে ক্লিয়ার করি, যে ধারার মূল কথাটা আপনাকে বুঝলে আপনার মতো করে আপনি লিখবেন। এই সাইবার নিরাপত্তা আইনে প্রযুক্তির যদি আপনি মূল থিসিস করতে যান, তাহলে ভাই আপনি সিএসসি পড়তে হবে। কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েও প্রযুক্তির আইটি বিশেষজ্ঞ হয়ে তারপর আপনাকে আসতে হবে। আর আমাদের ওইটা দরকার নেই। কে আমরা একটা পরীক্ষা দিব, আমরা অপরাধ সম্পর্কে কিছু প্রশ্ন আসবে, সেই অপরাধটা কিসের মাধ্যমে হচ্ছে? সাইবারের মাধ্যমে, প্রযুক্তি ব্যবহার করে। এতটুকু জানলেই হবে, এতটুকু জানলে ইনশাল্লাহ আমরা উত্তর দিতে পারবো। তাহলে সেই কাউন্সিলের ক্ষমতা, এই কাউন্সিল তারা কি কাজ করবে? যে কাউন্সিলটা গঠন করলেন, একটা টিম গঠন করলেন, একটা সংস্থাকে রিপ্রেজেন্ট করার জন্য, পরিচালনা করার জন্য একটা সম্মেলন করে সম্মেলন একটা টিম গঠন করলেন, একে কাউন্সিল বলে। সেই কাউন্সিলের সদস্যরা তারা এই যে সাইবার, এই সাইবার সাইটকে সুরক্ষা করার জন্য যাবতীয় দায়িত্ব পালন করবেন। অথবা মনে করেন এজেন্সি গঠন করছে, এজেন্সির জনবল ঠিক আছে কিনা, এদের প্ল্যাটফর্ম ঠিক আছে কিনা, ওই যে ল্যাব গঠন করছেন সেই ল্যাবের কার্যক্রম ঠিক আছে কিনা, ল্যাবের মেশিনারিজ ঠিক আছে কিনা, এখানে সঠিক ঠিকঠাক কাজকর্ম হচ্ছে কিনা, কোনো অর্থ বিনিয়োগের প্রয়োজন আছে কিনা, বিদেশের ট্রেনিং এর প্রয়োজন আছে কিনা, এই বিভিন্ন ধরনের কার্যক্রম তারা দেখবেন। ধারাগত 13 কাউন্সিলের ক্ষমতা। 14 ধারা কাউন্সিলের সভা আহ্বান। কাউন্সিলের সভা আহ্বান হলো যে কাউন্সিল যে গঠন করেছেন, এটা তো তারা মিটিং করবে, তারপরে তারা পলিসি নির্ধারণ করবে কিভাবে এটা এই সাইবারকে সুরক্ষা দেওয়া যায়। সুরক্ষা মানে কি? নিরাপত্তা, একদম একজাক্টলি প্রপার ইউজ, যাতে কোনো ধরনের নেগেটিভ কোনো মেসেজ না আসে। আচ্ছা, এখন এই মিটিং প্রতি 3 মাস অন্তর অন্তর হবে, মানে 3 মাসে কমপক্ষে একবার মিটিং কল করতে হবে। তবে বিশেষ বা জরুরি প্রয়োজনে এই মিটিং একাধিকবারও হতে পারে, বা জরুরি কাজে 3 মাসের বেশি বা 3 মাসের আগে 3 মাসে একাধিকবারও হতে পারে। ধারা 14। তাহলে একটু 14 পর্যন্ত আমরা আরেকবার দেখে আসি। একটু চিন্তা করবেন, ক্লাসের মধ্যেই যাতে আমাদের আইনটা মুখস্থ হয়ে যায়, যাতে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়। আয়ত্ত করতে হবে সাইবার কি জিনিস, ওটা আপনার অত চিন্তা না করলেও চলবে। খালি আপনি এটা বোঝেন যে ম্যানুয়ালি না,
প্রযুক্তি ব্যবহার করে অপরাধ হয়েছে সেগুলোই সাইবার। আইনটা 2025 সালে অধ্যাদেশ 25। 2 ধারার সংজ্ঞা, 3 ধারা আইনের প্রয়োগ, 4 ধারা অতিরাষ্ট্রিক, 5 ধারা এজেন্সি গঠন, 6 ধারায় মহাপরিচালক নিয়োগ, 7 ধারায় জনবল নিয়োগ, 8 ধারায় ব্লক অপসারণ। 4টা উপধারা পড়েছি, মাথায় রাখবেন 4টেই। 9 ধারায় ইমার্জেন্সি রেসপন্স টিম, কাদের দিয়ে গঠন করা হবে, কেন গঠন করা হবে, তাদের কাজ কি, 9 ধারায় আমরা ক্লিয়ার করেছি। ল্যাব 10 ধারায়, 11 ধারায় ল্যাবের মান, 12 ধারায় কাউন্সিল। কাউন্সিল হচ্ছে সম্মেলন করিবার জন্য একটা টিম, সুরক্ষা করিবার জন্য একটা সম্মিলিত টিম। এই কমিটি বা এই দলকে বলা হয়েছে কাউন্সিলিং কাউন্সিল। কাউন্সিলিং করার জন্য যে দল তৈরি হয় তাকে কাউন্সিল বলে, কাউন্সিল টিম বলে। এই কাউন্সিলিং এর পাওয়ার ইউটিলাইজ করতে পারবে কি সেটা বলা আছে 13 ধারা, এবং তাদের সভাপতি 14 ধারায়। এবার আমরা পড়বো 15, 16, 17, এই 3টে ধারা একসাথে। 15, 16, 17। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো কি? ধরেন, আমরা সহজে বোঝার চেষ্টা করব। আমি আগেই বলেছি এটা গবেষণা করার প্রয়োজন নাই। গবেষণা করে এটা আপনার খুব একটা লাভ হবে না। আপনি দেখবেন যে পরীক্ষার হলে প্রশ্নগুলো আপনি লিখতে পারতেছেন কিনা, ধারা সেটিং করে পারতেছেন কিনা, এটাই আপনার যথেষ্ট। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হচ্ছে, ধরেন একটা কম্পিউটারে বা একটা, এই যে সাইবার যে প্রযুক্তিটা আছে, এটা তো বিভিন্ন বিভিন্ন ধরনের উপাদান আছে। এন্ড সবগুলো উপাদান তো আর একই রকম প্রয়োজন না। সবগুলো উপাদানের মূল্য তো একরকম না, ভ্যালুয়েশন তো একরকম না। কোনোটার গুরুত্ব বেশি, কোনোটার গুরুত্ব কম। তার দিক থেকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর একটা টাস্ক সরকার গঠন করছে। এর মধ্যে ফার্স্ট ইম্পর্টেন্ট অপশন হলো নেটওয়ার্ক। এই ধরনের যে মোবাইলটা আমরা ব্যবহার করতেছি, আপনার যদি নেটওয়ার্ক না থাকে তাহলে কিন্তু কথা বলতে পারবেন না। তার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট মোবাইল হচ্ছে নেটওয়ার্ক। এরপরে কম্পিউটার সিস্টেম, মানে ক্যাটাগরি। এরপর আসেন তথ্য তথ্য পরিকাঠামো। এইগুলোকে সরকার আলাদা করে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ডিক্লেয়ার করেছে, যেটা ওই পার্টস গুলোর জন্য আলাদা, বা ওই সফটওয়্যার গুলো, ওই অপশন গুলো বেশি এখানে ডেডিকেটেড। ধারা 15। 17 ধারা বলছে এই যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, যেটা 15 ধারা ডিক্লেয়ার হয়েছে, এইটা পরিদর্শন। প্রশ্ন হলো পরিদর্শন কে করবে? পরিদর্শন করবে, আপনি এজেন্সিতে গঠন করেছেন কোন ধারায়? 5 ধারায়। এজেন্সির মহাপরিচালক নিয়োগ করেছিলেন কোন ধারায়? 6 ধারায়। এই মহাপরিচালক সাহেবই এই এজেন্সি এই পরিদর্শন করবেন। পরিদর্শনকালে তিনি যে তথ্য পাবেন, এই তথ্য সম্বন্ধে রিপোর্ট কোথায় দিবেন? এইখানে একটু পরিবর্তন আছে, 2025 সালে পরিবর্তন আছে এখানে। ধারা 16 এখানে বলছে এই কাউন্সিলের, এই মহাপরিচালক, তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে এক্সামিন করবেন, অর্থাৎ বিভিন্ন সংস্থা যেগুলো তথ্য প্রযুক্তি এজেন্সি, তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা কাজ করে বা সরকারের প্রতিনিধিত্ব করে, সেইগুলো তিনি অবজারভেশন করবেন, করে দেবেন সব ঠিকঠাক আছে কিনা। এই সম্পর্কে তিনি প্রতি বছরে একটা রিপোর্ট দিবেন। এই রিপোর্ট কার কাছে দিবেন? আগে ছিল এই রিপোর্ট দিতে হবে সরকারের কাছে। আগে ছিল এই রিপোর্ট দিতে হবে সরকারের কাছে, এখন আবার লিখছে এই রিপোর্ট দিতে হবে কাউন্সিলের কাছে। তার মানে আগের চেয়ে একটু সরে আসছে এটা থেকে। আগে ছিল কার কাছে? আগে ছিল সরকারের কাছে, এখন দিচ্ছে কার কাছে? কাউন্সিলের কাছে। এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো কে পরিদর্শন করবেন? মহাপরিচালক। পরিদর্শনের রিপোর্ট কার কাছে দিবেন? সরকার, কাউন্সিল, নাকি ট্রাইব্যুনাল? কাউন্সিলের কাছে। ধারা কত? 16। এবার আসেন 17। এই যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করলেন কোন ধারায়? 15 ধারায়। এটা ভিজিট করলেন কোন ধারায়? 16 ধারায়। এইবার ভিজিট করে আপনি দেখলেন যে রহিম করিম মধুসূদন নামক ব্যক্তি, তারা কি করছে? এই পরিকাঠামোতে বেআইনি প্রবেশ করেছে, করে ইলিগেল ভাবে এর মালামালগুলো হ্যাক করেছে, ধ্বংস করেছে, ক্ষতি করেছে, চুরি করেছে, বিনাশ করেছে। শাস্তি হবে কোন ধারায়? শাস্তি হবে 17 ধারায়। আগে হ্যাকের একটা ধারা ছিল,
এখন হ্যাকের দ্বারা তুলে দিছে, তুলে দিয়ে এখানে নিয়ে এসছে। সাইবার সুরক্ষা আইনে আর সাইবার নিরাপত্তা আইনে খুব বেশি পার্থক্য নাই। কিছু বিষয় সংযুক্ত করেছে, কিছু বিষয় এক্সক্লুড করেছে। তার মধ্যে 17 ধারা বলছে এই যে পরিকাঠামো যেটা 15 ধারা ডিক্লেয়ার হয়েছে সেইটা পরিদর্শন করে এর ভিতরে কেউ অনুপ্রবেশ করলে, ক্ষতি করলে, হ্যাক করলে, চুরি করলে, ধ্বংস করলে, বিনাশ করলে তার শাস্তি হবে 17 ধারাতে। তাহলে একটু সুবিধা আছে, পরে একটু সহজ করে দিলাম যে 15 ধারায় পরিকাঠামো গঠন, 16 ধারায় পরিকাঠামো পরিদর্শন, 17 ধারায় এই পরিকাঠামো কেউ ঢুকে যদি ক্ষতি করে তার শাস্তি। এই তিনটা একসাথে মাথায় রাখবেন। 18 আর 19 এই দুটো একসাথে মাথায় রাখবেন। 18 আর 19 এই দুটো একসাথে মাথায় রাখবেন। 18 বলছে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করা বা কম্পিউটার ডিভাইসে প্রবেশ করা, প্রবেশ করে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করা। আর 19 বলছে কম্পিউটারের বিভিন্ন যে মূল যে প্রযুক্তি আছে সেইখানে প্রবেশ করে এগুলো স্থানান্তর করা, হস্তান্তর করা, নিজের মতো করে হাইড করা, ব্লক করা, এদের আছে 19 ধারাতে। আর 17, 18, 19 এই তিনটে ধারাতে আমলযোগ্য অপরাধ, খুবই গুরুত্বপূর্ণ অপরাধ এই তিন ধারায়। একটা ব্যক্তিকে আপনি অনলাইনের মাধ্যমে থ্রেট দিবেন, হুমকি দিবেন, মানহানি করবেন, এটা পরে। কিন্তু আপনি কম্পিউটারকে যদি, মূল প্রযুক্তিকে যদি আপনি ভ্যানিশ করে ফেলেন তাহলে কিন্তু এটা বড় অপরাধ। যেমন ধরেন আমার রাজারবাগের এই পাশে পাওয়ার সাপ্লাই আছে, মানে বিদ্যুৎ কেন্দ্র আছে। এখন যদি আপনি বিদ্যুৎ কেন্দ্র যদি নষ্ট করে ফেলেন তাহলে তো আমার ফ্যান ঘুরবে না, আমি ক্লাস নিতে পারবো না। আপনি আমার কম্পিউটার নষ্ট করে দিলেন বা আমাকে হুমকি দিলেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি যদি মূল মাদার অবস্থানটাই আপনি মনে করেন যে ধ্বংস করে দিলেন, তখন তার এই কাজে আসতেছে না। তার মানে 17, 18, 19 ধারার অপরাধ কিন্তু অনেক বড় অপরাধ। যদিও আমরা এই প্রযুক্তির বিষয়টা এই ধারা অতটুকু আমরা ক্লিন মাথায় নিতে পারতেছি না, তবে এতটুকু বোঝেন যে সকল প্রকারের গুরুত্বপূর্ণ প্রযুক্তি ধ্বংস করলে 17 ধারা, কম্পিউটার ডিভাইস ধ্বংস করলে 19 ধারা, কম্পিউটার ভিতরে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস করে দিলে 19 ধারা। এবার আসেন 20 ধারা। এইখানে বলছে এটা একটা নতুন সংযোজন এবং খুব ভালো একটা ধারা, যারা লিখছে তাদেরকে ধন্যবাদ, যে অনলাইনে জুয়া খেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আরো একবার ধন্যবাদ আমাদের ক্লাসের পক্ষ থেকে। সাইবার সুরক্ষা আইন আমাদের আলোচনা চলছে, পিআরবির আগে এটাই আমাদের শেষ আইন। এরপরে আগামী কালকেও সাইবার সুরক্ষার লাস্ট ক্লাস থাকবে ইনশাল্লাহ। আমরা এরপরে ক্লাস থেকে পিআরবি পড়বো ধারাবাহিকভাবে, আর অন্য আইনগুলো যথারীতি রিভাইজ দিব, যাতে পূর্বের আইনগুলো আমরা আবার নলেজে নিয়ে আসতে পারি। পরীক্ষা খুব বেশি সময় নাই, আমাদের ক্লাস 9টা 10-এর দিকে থেকে শুরু হয়ে যায়। তো সবাই চেষ্টা করবেন এই পরীক্ষার আগে, আমাদের সবগুলো ক্লাসই গুরুত্বপূর্ণ, ক্লাসগুলো যেমন রিভাইজ হবে। এর একটু পরে আমরা যখন পিএরবি আরো একটু মুভ করব, আইনি রিভাইজটা যখন আরো কমপ্লিট হয়ে যাবে, তখন এই পিএরবির পাশাপাশি মানে পিএরবি পড়বো, অন্য দিক থেকে আমরা গাইডও পড়বো, গাইডে প্রশ্ন নিয়ে আলোচনা করব, যাতে আপনারা এই যে প্রশ্নগুলো ধারাগুলো পড়তেছেন এটা ইমপ্লিমেন্ট করতে পারতেছেন কিনা, আপনার মাথায় ধরে কিনা, মাথায় আসে কিনা, পরীক্ষায় এটা উপস্থাপন করতে পারবেন কিনা, সেই ট্রাই কিন্তু আমরা করব। অতএব যে যা কেনা বলুক, আপনার একনলেজ বৃদ্ধি করা, এটা আপনাকে সবচেয়ে বেশি চেষ্টা করে যেতে হবে। একটু লেখালেখি করবেন, নিজের থেকে একটু নোট তৈরি করা শিখবেন। ধারা নাম্বার হচ্ছে 20, অনলাইনে জুয়া খেলা। অনলাইনে জুয়া খেলা, হ্যাঁ আসলে এটা প্রশ্ন আসার মধ্যে একটা ধারা, এইটার 25 ধারা। অনলাইনে জুয়া খেলা হচ্ছে যদি কোনো ব্যক্তি এই অনলাইনে কোনো পোর্টালে, কোনো সাইডে, কোনো স্পেসে গিয়া যদি কেউ জুয়া খেলে বা জুয়া খেলার অংশগ্রহণ করে বা জুয়া খেলার স্থানে উপস্থিত বা সহায়তার ধারা তো আছে পিছনে, অথবা জুয়া খেলার সহায়তা করে, এই সবার শাস্তি হবে 20 ধারাতে।
এই 20 ধারা আগে যেটা ছিল সেটা এখন মাইনাস করছে, পাসপোর্টের ধারা ছিল সেটা মাইনাস। তাহলে ভালো করে মাথায় নেন এখন নতুন আইনটা কি, আগের সাথে মিলে গেলে কিন্তু সমস্যা। সাইবার সুরক্ষা আইন 25 সালের 2 ধারায় সংজ্ঞা, 3 ধারা আইনের প্রয়োগ, 4 ধারায় অতিরাষ্ট্রিক আগের মতোই ঠিক আছে, 5 ধারায় এজেন্সি গঠন এটাও ঠিক আছে, 6 ধারায় মহাপরিচালক পরিচালক নিয়োগ, 7 ধারায় জনবল, 8 ধারায় ব্লক অপসারণ, শুধু 8-এর 4 বেশি আছে, 9 ধারায় ইমার্জেন্সি রেসপন্স টিম এটা আগের মতোই আছে, 10 ধারায় ল্যাব গঠন, 11 ধারায় ল্যাবের মান, 12 ধারায় কাউন্সিল, খুব ভালো একটা ধারা, এমসিকিউ টেমসিকিউ আসতে পারে, 13 ধারায় কাউন্সিলের ক্ষমতা, 14 ধারায় কাউন্সিলের সভা আহ্বান, আহ্বান কে করবে, কতদিনের মধ্যে করবে, ইত্যাদি ইত্যাদি জানবেন। 13 ধারা কাউন্সিল, সরি, 15 ধারা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা, 16 ধারায় পরিদর্শন, 17 ধারায় অনুপ্রবেশ, বেআইনিভাবে শাস্তি আছে, দিস ইজ কগনিজেবল অফেন্স, 18 ধারা কম্পিউটার ডিভাইসে ঢোকা, 19 ধারা মূল কম্পিউটার ধ্বংস করা, 20 ধারা জুয়া খেলা, জুয়া খেলার স্থানে উপস্থিত থাকা, সহায়তা করা বা অনলাইনের মাধ্যমে জুয়া খেলায় অংশগ্রহণ করা, শাস্তি 20 ধারা। এবার পড়বে 21 ধারা জালিয়াতি, এই অংশটাও অনলাইনে খুব বেশি হয়, আগে ম্যানুয়াল হতো এখন অনলাইনে হয়, যেহেতু অনেক ডকুমেন্ট এখন অনলাইনে তৈরি হয়, অনেক সার্টিফিকেট এখন অনলাইনে তৈরি হয়, দেখবেন আপনার অনেক সার্টিফিকেট অনলাইন থেকে বের হয়, সেখানে লেখা থাকে যে এটা সদ্য সদ্য স্বাক্ষরের প্রয়োজন নাই, অনলাইন থেকে যেটা পাওয়া গেছে এটা দিয়ে সব জায়গায় ব্যবহার করা যাবে। এখন ওই সার্টিফিকেটটা যদি জাল করে তৈরি করেন কাউকে ঠকানোর জন্য, তাহলে শাস্তি হবে 21-22-21 ধারায়। তাহলে অনলাইনের মাধ্যমে জালিয়াতি, প্রতারণা, অনলাইনের মাধ্যমে প্রতারণা, ধারা কত, ধারা 22। তাহলে জালিয়াতি তো আমরা বুঝলাম, অনলাইনের মাধ্যমে কোন একটা ডকুমেন্ট তৈরি করেছে, যেটা ইললিগাল ডকুমেন্ট আপনি জানেন, জেনে একটা ফেক নাম ব্যবহার করে অন্য একজন ব্যক্তির সিগনেচার ব্যবহার করে একটা ডকুমেন্ট তৈরি করেছেন, এটা জালিয়াতি, ধারা 21। 22 ধারা প্রতারণা, প্রতারণা হলো আমি সহজে বলি কাউকে ফাঁকি দেওয়া। এখন এই ফাঁকি অনলাইনে দিলে তার শাস্তি হবে 22 ধারা, এই শাস্তি অনলাইনে দেন সেটা কি, আমি কিছু মনে করবেন না, জাস্ট এক্সাম্পল ধরেন, আমি আপনাকে বললাম এই আমার রেকর্ডিং শুনলে, আমার একটা রেকর্ডিং করেছি, আমি একটা বই লিখেছি, বা আমি একটা অনলাইনে একটা পোর্টাল তৈরি করেছি বা সফটওয়্যার তৈরি করেছি, এইটা আপনি পড়লে পরীক্ষা ফার্স্ট হয়ে যাবে, আপনার র্যাঙ্ক মনে করেন কাঁধে উঠে গেছে, এরকম আমি কিছু আপনাকে প্রপোজ করলাম, প্রস্তাব দিলাম, অ্যাডভাইস দিলাম, আপনি আমার কথা মতো আপনি এই সফটওয়্যারটা কিনলেন, বা আমি যে বক্তব্য দিলাম এই বক্তব্য কনভিন্স হয় আমার, আম, এই ইয়েটা আপনি নিলেন, নেওয়ার পরে দেখলেন আমি যে সমস্ত কথা বলছি তার কিচ্ছু ওর মধ্যে নাই, আমি বলছি যে না এখানে খুব সুন্দর নোট আছে, এখানে খুব সুন্দর পড়া আছে, খুব সুন্দর উপধারা আলোচনা করা আছে, পার্ট বাই পার্ট সবকিছু আছে, এই মর্মে এই প্যাকেজটা কিনলে তাহলে আপনি সব পারবেন। এখন আপনি নেওয়ার পরে দেখলেন না এখানে তো কিচ্ছু নাই, এখানে যেগুলো আছে সেগুলো তো নট সাফিসিয়েন্ট, ফর এক্সাম এটা তো যথেষ্ট না, তাহলে এই যে আমি আপনার সাথে একটা চিটিং করলাম, অনলাইনের মাধ্যমে কিছু ক্লাস বিক্রি করলাম, যে ক্লাসে আপনাকে অভয় দিলাম, বাট দেখলেন ক্লাসের মধ্যে কিচ্ছু নাই, এইটা প্রতারণার সামিল, ধারা কত, 22। 23 ধারা এটা আরো ইম্পর্টেন্ট ধারা, যে 23 ধারাটা আগে ছিল 27 ধারা, যাকে আগেরটা একবারে মাথায় আনা যাবে না, তাহলে এলোমেলো হয়ে যাবে, 23 ধারা এখনকার 23 ধারা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আরো ধন্যবাদ, আমাদের আজকের সাইবার সুরক্ষার গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, সবাইকে সাথে থাকার জন্য। সাইবার সুরক্ষা আইনের 23 ধারা সবচেয়ে ইম্পর্টেন্ট ধারা এবং কগনিজেবল অফেন্স, এই
সাইবার সুরক্ষা আইনে কগনিজেবল অফেন্স ধারা বেশ কয়েকটা আছে, মানে আমলযোগ্য অপরাধ ধারা, তার মধ্যে 17, 18, 19, 20, 21, 22, 23, -24 বাদ দিয়ে আবার 25, এই ধারাগুলো হচ্ছে আমলযোগ্য। তার মধ্যে 23 ধারা আমলযোগ্য, এটা আসলে আমলযোগ্যরই ধারা। এখানে ভালো ভালো অপরাধের কথা বলছেন। সাইবার অপরাধের মধ্যে প্রথমে 23-এর 1 ক এইখানে বলছে যে যদি কোনো ব্যক্তি সাইবারের মাধ্যমে যদি কোনো ব্যক্তি সাইবারের মাধ্যমে বা সাইবার অপরাধের মাধ্যমে যদি দেশের বিরুদ্ধে আইন শৃঙ্খলা অবনতি ঘটায়, সার্বভৌমত্বের উপর আঘাত করে, রাষ্ট্রের অখণ্ডতা বিঘ্ন ঘটায় বা নিরাপত্তা বিঘ্নিত করে, তাহলে দিস ইজ রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ, রাষ্ট্রদ্রোহমূলক অফেন্স। ধারা 23-এর এরপরে আসেন 23-এর দ্বিতীয় অংশে বলা আছে যে কেউ যদি এই সফটওয়্যার মাধ্যমে ম্যালওয়্যার প্রবেশ করায়, মানে ক্ষতিকর ভাইরাস, বরং এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনি এমন একটা আমার সাথে হয়তো আমার ক্ষতি করার জন্য আপনি এমন কিছু এখানে ইনস্টল করেছেন যে আমি ক্লাস নিতে পারতেছি না, রেকর্ড করে পারতেছি না, কথা আউটগোয়িং হচ্ছে না, ইনকামিং হচ্ছে না, এরকম কিছু ম্যালওয়্যার মানে কিছু সফটওয়্যার আপনি এখানে দিচ্ছেন যেটা ক্ষতিকর ভাইরাস, এর এটাও অপরাধ শাস্তিগণ ধারায় 23-এর 2। 23-এর 3 বলতে 23-এর গ আর কি, 1-এর গ, ক, খ, গ। নিত্য প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে যদি এই অনলাইনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করেন। এরপরে ঘতে বলছে যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সাথে যারা মিত্র রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, তাদের উপরে কোনো এই অনলাইন ভিত্তিক কোনো অপরাধ করলেন যা আমার দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, আমাদের দেশের সাথে ওই দেশের বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হলো, তাহলে এটাও সাইবার অপরাধ। 23-এর 4। 23-এর 5 আর একটা বিষয় লিখছে যেটা আগে ছিল 24 ধারা, যে অন্যের রূপ ধারণ পূর্বক প্রতারণা, এটা এখন নতুন সংযোজন ধারা 23-এর 5ই ধরেন, ক, খ, গ, ঘ, মার্ক। তাহলে 23-এর 1-এর ক রাষ্ট্র দ্রোহমূলক অপরাধ, খ মেলার প্রবেশ করানো, গ নিত্য প্রয়োজনীয় জিনিস নষ্ট করা, ঘ বহির্রাষ্ট্রের সাথে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করা, ঙ প্রতারণা, ছদ্মবেশ ধারণ পূর্বক প্রতারণা। এইগুলো করলে সাইবার অপরাধ বা সাইবার সন্ত্রাসী হিসেবে গণ্য হবে ধারা 23। 24 ধারা আগেরটাই আজ ইউজুয়াল, আগে যা ছিল এখনো তাই আছে। ই ট্রানজেকশন, ই ট্রানজেকশন কি সেটা কিন্তু আমরা আগেও জানি। ই হচ্ছে ইলেকট্রনিক, ট্রানজেকশন হচ্ছে, হ্যাঁ ট্রানজেকশন হচ্ছে আপনার বিনিময়, তথ্য আদান প্রদান বা সরবরাহ। এই কোনো ব্যক্তি যদি আর্থিক প্রতিষ্ঠানের অর্থ লেনদেন, যেমন ধরেন বিকাশ হতে পারে, নগদ হতে পারে, ব্যাংক হতে পারে, বীমা হতে পারে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইউনিট হতে পারে, এই ইউনিটের যদি অর্থ আপনি ইলিগেল ভাবে লেনদেন করেন, তাহলে সেটা এই ট্রানজেকশন হিসেবে গণ্য হবে। আর ইলিগেল লেনদেন কি? ধরেন আমার এই মোবাইলে আমার বিকাশ খোলা আছে, এর পাসওয়ার্ড আমার কাছে আছে, এটা আমি আমার স্বেচ্ছাকৃতভাবে আমি লেনদেন করব। আপনি যদি আমার মোবাইলে ঢুকে আমার এখানে অনুপ্রবেশ করে যদি আমার অ্যাকাউন্টের টাকা আপনি যদি আমার অজান্তে নিয়ে চলে যান, বা আমার এটা আপনি অপারেট করেন অপরাধমূলক উদ্দেশ্যে, তাহলে সেটা এই ট্রানজেকশন হিসেবে গণ্য হবে ধারা 24। তাহলে একটু আমরা যদি আবার পিছন থেকে আসি, জুয়া অনলাইনে খেললে 20 ধারা, অনলাইনে জুয়া খেললে 20 ধারা, অনলাইনে জালিয়াতি করলে বা 21 ধারা, প্রতারণা করলে 22 ধারা, সাইবার অপরাধ 23 ধারা, ই ট্রানজেকশন 24 ধারা। এবার আসেন 25 ধারা। এক বন্ধু লিখছে অনলাইনে গুজব ছড়ালে কোন ধারা? এই গুজব গুজবই এখন এখানে আছে, ধারা নাম্বার 25। এই ধারাতে অনেক কিছু সংযোজন আছে, আগে থেকে একটু ভিন্ন এই ধারা। আচ্ছা বলেন, এখানে হাত তুলছেন কে, বলেন দেখি।
স্যার আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে 23 ধারা যে স্যার আমরা পড়লাম স্যার, ই ট্রানজাকশন করার শাস্তি স্যার, বা আপনি যেটা স্যার উদাহরণ যে বুঝাইলেন স্যার, এটা কি এরকম যে আমি স্যার আপনার ফোনটা নিলাম স্যার, নেওয়ার পর স্যার কোনো কোনো কৌশল করে আমি স্যার আপনার বিকাশ থেকে আমার বিকাশে নিয়ে আসলাম স্যার। তো এইটা যদি এ ধরনের স্যার প্রশ্ন যদি আসে যে করিম নামক ব্যক্তির জলিল নামক ব্যক্তির মোবাইল নিয়ে সে বিকাশে তার 50,000 টাকা সে তার মোবাইলে স্থানান্তর করে, সেই ক্ষেত্রে কি স্যার এই ট্রানজাকশন অপরাধটা পড়ে স্যার? হুম, ভেরি গুড। মাহফুজ নাকি? জি স্যার। স্যার। হ্যাঁ, মাহফুজ বলছিল নাকি? স্যার। স্যার। ভালো আছো না? স্যার আছে হলো স্যার, স্যার ভালো আছে স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে হ্যাঁ, অর্থাৎ অনৈতিক বা অবৈধ লেনদেন, তুমি যেটা বলেছো যে হ্যাঁ আমার মোবাইলে, ধর আমার মোবাইলের বিকাশ আমি যদি অপারেট করি, তাহলে এটা ট্রানজেকশন না। আবার আমার মোবাইলে অপশন যদি তোমাকে দিলাম যে হ্যাঁ মাহফুজ তুমি এটা করো, সমস্যা নাই, তাহলে এটাও ট্রানজেকশন না। কিন্তু আমার অনুমতি ব্যতিরেকে কোনো অপরাধমূলক উদ্দেশ্যে যদি আমার এখান থেকে তুমি টাকা নিয়ে যাও বা ট্রানজেকশন করো বা ট্রানজেকশন অন্য কোনো অসৎ কাজ করো, তাহলে সেটাই ট্রানজেকশন গণ্য হবে। 25 ধারা, এই ধারায় বলছে যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে, ব্ল্যাকমেইল মানে ফাঁকি দেয়, থ্রেট দেয়, অথবা এখানে বেশ কিছু সংযোজন আছে, যেমন আগের ধরুন পর্নোগ্রাফি আইনের যেমন 8-1, 2, 3 পড়েছি না, এটাও এর মধ্যে আছে। এর মধ্যে এখন অনেক কিছু আছে, যেমন ব্ল্যাকমেইল করা, মানে কাউকে থ্রেট দেওয়া, হুমকি দেওয়া, কারো ছবি দেখিয়ে সেটা কিন্তু যে শুধু পর্নোগ্রাফির ছবি তা না, হয়তো আমার মূল্যবান কোনো জিনিস আপনি নিলেন, নিয়ে সেটা অনলাইনে একটা থ্রেট দিলেন যে এই যে আপনার জিনিসটা নিয়ে নিছি। আপনার হয়তো ধরেন আমার সার্ভিস বুক বা আমার কোনো একটা গুরুত্বপূর্ণ পার্স নিছেন, এটা আমি ক্ষতি করে ফেলবো যদি আপনি আমাকে টাকা না দেন, অনলাইনে আপনাকে থ্রেট দিল, ব্ল্যাকমেইল করলো, এটাও কিন্তু 25 ধারা। অর্থাৎ গুজব ছড়াই দিল, যে ধরেন আমাকে ক্ষতি করার জন্য বলেন যে, "হ্যাঁ, রহিম স্যার তো আর এগুলো করে না, এগুলো শেষ।" তাহলে এই যে গুজব ছড়াই দিলেন, এটাও কিন্তু এই 25 ধারাতেই আসবে, কারণ এটা এক প্রকারের থ্রেট, এক প্রকারের হুমকি, এক প্রকারের ক্ষতি। এরপরে আবার পণ্য সাইড আছে এখানে, যে কোনো শিশুর বা কারো, কোনো নারীর বা কোনো ব্যক্তির যদি অশ্লীল ধারণ করেন, অডিও ভিডিও রাখেন, ছড়িয়ে দেন, সেটাও এখন এখানে রাখছে। এছাড়াও মনে করেন কাউকে থ্রেট দিলেন, হুমকি দিলেন, সেটাও এখানে রাখছে। ধারা কত? 25। তাহলে 25 ধারা ইম্পর্টেন্ট, সো মাচ ইম্পর্টেন্ট। যত থ্রেট আছে, হুমকি আছে, অডিও ভিডিও প্রচার প্রসারণ আছে, ব্ল্যাকমেইল আছে, আঘাত আছে, প্রতিঘাত আছে, সব চলে যাবে 25-এর মধ্যে। এবার আসেন 26, এটা অবশ্যই সহজ। ধর্মীয় অনুভূতিতে আঘাত, যেটা আমরা ম্যানুয়াল পড়েছিলাম, 495, 96, 97, 98, এইগুলো পড়েছিলাম। অর্থাৎ ম্যানুয়াল বাদ দিয়ে যদি তথ্য প্রযুক্তির মাধ্যমে ধর্মীয় অনুভূতি আঘাত হানে, ধর্মীয়তাকে কটাক্ষ করে, অঙ্গভঙ্গি করে, কোনো ব্যাড কমেন্ট করে, এই ধরনের কাজ করলে, সেটা ধর্মের উপর তুই আঘাত করে হয়, তাহলে 26 ধারা। 27 ধারা অপরাধের সহায়তা, এটা একটা কমন ধারা। 27 ধারা হলো যে এই যে আমরা অপরাধগুলো করলাম, একটু আগে আমরা বলেছিলাম যে ধরেন আমি চিন্তা করলাম মাহফুজের মোবাইল অপশন থেকে আমি ওর বিকাশ থেকে 50,000 টাকা নিয়ে আসবো, এটা আমি মোটামুটি প্ল্যান করছি। তো এখন আসলে বিকাশ লেনদেন আমি তো বুঝি না, আমি বুঝি না, তাহলে কিভাবে আমি টাকাটা ট্রান্সফার করব? তো আমি মনে করেন যে মনসুরের সহযোগিতা নিলাম। মনসুরে বললাম তুমি তো এর অপারেটর, তুমি ওই মাহফুজের এখান থেকে আমাকে টাকাটা ট্রান্সফার করে দাও। তাহলে আমি কিন্তু অপরাধ করার মূল ইন্টেন্ট, মূল টাইটেল, মূল কথা, তাহলে আমার জন্য 24 ধারা। আর মনসুর সহযোগিতা করে দিছে, মনসুরের জন্য কোন ধারা? 27 ধারা, সহায়তা করছে। কিন্তু কি মনসুরের জন্য অনলি 27? না, 27+24, 27+24, প্লাস বলতে কমা দিবেন আর কি। তাহলে আমি অপরাধ করেছি, ট্রানজাকশনের মূল কাজ করেছি, আর মনসুরের সহযোগিতা নিয়ে করেছি। মনসুর আমাকে হেল্প করেছে, আমি অপারেটিং করতে পারি না, তাই আমার সে হেল্প করে দিয়েছে। ওর হবে 27+24, আর আমার শুধু 24, মানে যদি ট্রানজাকশন হয় আর কি।
তাহলে এই আইনে অপরাধের যদি কোনো ব্যক্তি কোনো না কোনো ভাবে সহায়তা করে, তার শাস্তি হবে 27 ধারাতে। 28 ধারা মিথ্যা মামলা। তাহলে আমি জুয়া খেলার সহায়তা, জুয়া খেলার সহায়তাটা 20 ধারা হবে, কারণ ওখানে সহায়তার দ্বারা ওখানে দেওয়া আছে। ধরেন আমি আহ আরিফের বিরুদ্ধে কমপ্লেন করলাম যে আরিফ আমাকে মোবাইলে থ্রেট দিছে, হুমকি দিছে, অথচ সে আমাকে হুমকি দেয় নাই। আমি এআই এর মাধ্যমে কিছু ওর তথ্য মথ্য বিভিন্ন নিয়ে আমি ওর বিরুদ্ধে একটা কমপ্লেন দিলাম যে হ্যাঁ সে আমাকে থ্রেট দিছে, আমার কাছে টাকা দাবি করছে, চাঁদা দাবি করছে। তাহলে আসলে সে করে নাই। তাহলে একজন নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে ব্লেম দেওয়া, তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করে নিয়ে আসা, শাস্তি কত? 28 ধারা। কোম্পানি কর্তৃক অপরাধ করলে শাস্তি হবে 29 ধারা। কোম্পানি কর্তৃক অপরাধের কথা একটু আগে আমরা পড়ছি। একটু আগে বলতে গত ক্লাসে পড়েছিলাম আমরা সড়ক পরিবহন আইনে। তাহলে একটু আবার পিছন থেকে এসে কোম্পানির আপনাদের আবার আপনাদেরকে ধরা দেব। তাহলে সাইবার সুরক্ষা আইন কত সালের? 25 সালের 25 নম্বর আইন। সংজ্ঞা 2 ধারা, আইনের প্রয়োগ 3 ধারা, অতিরাষ্ট্রিক 4 ধারা, এজেন্সি গঠন 5 ধারা, এজেন্সির মহাপরিচালক বা মূল কার্যালয় ঢাকা 5 ধারা, এজেন্সির মহাপরিচালক বা পরিচালক নিয়োগ 6 ধারা, জনবল 7 ধারা, ব্লক অপসারণ 8 ধারা, 4টি উপধারার মাথায় রাখবেন। রেসপন্স টিম 9 ধারা, ল্যাব গঠন 10 ধারা, ল্যাবের মান 11 ধারা, কাউন্সিল গঠন 12 ধারা। মোটামুটি কারা কারা আছে মাথায় রাখবেন। আমি এভাবে বলেছিলাম 3-4 জন মন্ত্রী আছে, মানে প্রধানমন্ত্রী সহ 4 জন মন্ত্রী আছে এর মধ্যে। মুখ্য সচিব আছে 9 জনের মধ্যে। তার মধ্যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে, আমাদের আইজি মহোদয় আছে, মহাপরিচালক আছে, কিছু চেয়ারম্যান আছে। এদের সমন্বয় এই টিমটা গঠন করা। সচিবদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, মহাপরিচালকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি হচ্ছে এজেন্সির মহাপরিচালক। এরপর 13 ধারায় ক্ষমতা, 14 ধারা সমাধান, 15 ধারায় তথ্য পরিক্রম ঘোষণা, 16 ধারায় পরিদর্শন, 17 ধারায় এগুলো ধ্বংস করা, 18 ধারায় কম্পিউটার ধ্বংস করা, 19 ধারায় কম্পিউটার সফটওয়্যার ধ্বংস করা, 20 ধারায় জুয়া খেলা অনলাইনের মাধ্যমে, 21 ধারায় অনলাইনে জালিয়াতি, 22 ধারায় প্রতারণা, 23 ধারা মূল অপরাধ সাইবার অপরাধ, 5টা ধারা পড়িয়েছি। রাষ্ট্রে বিঘ্নিত করলে 1, ম্যালওয়্যার প্রবেশ করলে 2, 2 মানে কিন্তু ক, আর নিত্যপদ নষ্ট করলে গ, বিদেশি রাষ্ট্রে বন্ধুত্ব নষ্ট করলে ঘ, এবং ব্যক্তি ধারণ পুরো প্রদান করলেও আ। এ ট্রানজেকশন 24, হুমকি থ্রেট পণ্য অপচার পর্নোগ্রাফি তৈরি বিক্রয় ইত্যাদি হচ্ছে 25, 26 ধর্মীয় টাকা, 27 সহায়তা, 28 মিথ্যা মামলা, 29 কোম্পানি কর্তৃক অপরাধ। আচ্ছা মাহফুজ, একটু শেষ প্রশ্ন আপনি বলেন, কোম্পানি কর্তৃক অপরাধ আচ্ছা বলতে স্যার। কি বোঝায়? কোম্পানি কর্তৃক অপরাধ করলে কোন ধারায় শাস্তি হবে বা কাদের শাস্তি হবে, এবং কোম্পানি কর্তৃক অপরাধ সাইবার আইনে কিসের দ্বারা অপরাধটা? স্যার এটা স্যার আমি যতটুকু বুঝি স্যার, এটা কোম্পানি কর্তৃক অপরাধ বলতে স্যার, এই যে বিভিন্ন যে ব্র্যান্ড আছে স্যার, যেরকম স্যার বিক্রয়.কম আছে স্যার, বিক্রয়.কম অনলাইন যে স্যার প্ল্যাটফর্ম, ওইখানের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি স্যার বিক্রয়.কম এর নাম পরিচয় ব্যবহার করে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করে, তাহলে সেটা স্যার বিক্রয়.কম মানে কোম্পানি কর্তৃক অপরাধ করছে বলে গণ্য হবে। এবং এটার যে স্যার মেন মালিক, বিক্রয়.কম এর মালিক বা ম্যানেজার অফিস প্রধান, তাদের বিরুদ্ধে স্যার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে 27 ধারা 29 ধারা মতো হয়েছে। মানে বিক্রয়.কম যেটা বললাম, ধরেন বিক্রয়.কম একটা কোম্পানি, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে। কিন্তু ওইটার নাম ব্যবহার করে যদি আমি অপরাধটা করি, সেটা কিন্তু জি স্যার। বিক্রয়.কম এর অপরাধ হলো না। বরং এটা বলেন আপনি জি যে স্যার। বিক্রয়.কম একটা কোম্পানি, সেই কোম্পানি অন্য কোনো কোম্পানির সাথে বা অন্য কোনো বিষয় নিয়ে তিনি এই অনলাইনের মাধ্যমে কোনো অপরাধ করেছে, প্রযুক্তি ব্যবহার করে কোনো অপরাধ করেছে। এই বিক্রয়.কম হয়তো কিছু জালিয়াতি তৈরি করেছে, কারোর সাথে প্রতারণা করেছে। বিক্রয়.কম এর নাম ব্যবহার করো না, বিক্রয়.কম নিজেই করেছে, অথবা ইভালি, অথবা আরো আদার্স বিভিন্ন কোম্পানি আছে, জাস্ট এক্সাম্পল, নট স্পেসিফিক করে বলা হচ্ছে না। তাহলে এইটা যদি কেউ করে, তাহলে
এই কোম্পানির শাস্তি হবে, কোম্পানি মালিক ম্যানেজার শাস্তি হবে, ধারা 29। এবার আসেন 20 ধারা, সরি 30 ধারা। এই ধারাটা আগে একটু স্বল্প পরিসরে ছিল, দ্যাট মিনস আগে ছিল আপনার 22, 23, 24, এই তিনটে দ্বারা ক্ষতিপূরণ মামলা করা যেত। এখন বর্তমান এই আইনের বিধান মোতাবেক এই আইনে যতগুলো ভিকটিম আছে, মানে যতগুলো অপরাধে পতিত হয়েছে, যত ধারার ভিকটিম, তারা তাদের যে ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হোক, মানসিক ক্ষতি হোক, দৈহিক ক্ষতি হোক, বা কোনো সফটওয়্যারের ক্ষতি হোক, সম্পত্তির ক্ষতি হোক, তিনি ক্ষতিপূরণের জন্য মামলা দায়ের করতে পারবে। ধারা কত? ধারা হচ্ছে 23, সরি 30। তাহলে অনলাইনে জুয়া খেলা 20 ধারা, জালিয়াতি 23 ধারা, প্রতারণা জালিয়াতি 21 ধারা, প্রতারণা 22 ধারা। 21। অনলাইনে সাইবার অপরাধ হচ্ছে 23 ধারা। ই ট্রানজেকশন 24 ধারা। হুমকি, থ্রেট, পর্নোগ্রাফি আদান প্রদান 25 ধারা। 25। 26 ধারা ধর্মীয় অনুভূতি আঘাত হানা, 27 ধারা সহায়তা, 28 ধারা মিথ্যা মামলা, 29 ধারা কোম্পানি কর্তৃক অপরাধ, 30 ধারা ক্ষতিপূরণ দায়ের পদ্ধতি। তাহলে মোটামুটি আরেকটা ক্লাস লাগবে, এবং আগামীকালকে ক্লাসে কিন্তু আমাদের আরো তদন্ত এবং প্রশ্ন আসার মতো অনেকগুলো ধারা রয়ে গেছে, 40-এর থেকে বিশেষ করে 30-এর থেকে 45 পর্যন্ত। এর মাঝে যে ধারাগুলো আছে, এই ধারাগুলোতেই বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলো হয়। আমরা ওইগুলো একটু বলার চেষ্টা করব। তদন্ত সম্মিলিত সব কার্যক্রম আমাদের আগামী ক্লাসে ইনশাআল্লাহ পাবো। বৃহস্পতিবার ক্লাস হলেও এখন আপনার সবাই যে যে অবস্থায় থাকেন ক্লাসে জয়েন করে সর্বোচ্চ চেষ্টা করবেন। আচ্ছা, ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। অনেক বলেন, হ্যাঁ।